বাংলাদেশে বেশ কয়েকটা ব্র্যান্ডের মোটরসাইকেল আছে এবং বেশ কয়েকটা ব্র্যান্ডের মধ্যে বেশ কিছু মডেলও আছে। এক একটা মডেল আসে এবং এক একটা ব্র্যান্ডকে মানুষ এক একভাবে পছন্দ করে। শুরু থেকেই আসলে একটা ব্র্যান্ডকে যে মানুষ পছন্দ করতো তা না, ওই ব্র্যান্ডের বিভিন্ন পারফরমেন্সের কারণে ওই ব্র্যান্ডটাকে মানুষ পছন্দ করে। অ্যান্ড মজার ব্যাপারে আসেন এইবার, এর মধ্যে কিছু লোক কিছু ব্র্যান্ডের ফ্যান হয়ে যায় এবং কিছু লোকের কাজই হচ্ছে বিভিন্ন ব্র্যান্ডের পেছনে আঙ্গুল দেয়া। সেই সমস্ত লোকদেরকে বলবো, ভাই খাবারের আগে মানে খাবার গ্রহণের আগে হাতটা ভালো করে ধুয়ে তারপরে খাবার খায়েন। Hey everyone, this is Syed Mohammad Iqbal. Welcome to my YouTube channel MSI Vlogs. আজকে আমরা রাইড করব জুলাই 36 এক্সপ্রেসওয়ে। এই এক্সপ্রেসওয়েটার নাম দেয়া হয়েছে। এখন সামনে সরকার আসলে আসলে এই নাম থাকবে নাকি অন্য নাম হবে এটা নিয়ে আমি একটু সন্দিহান, কারণ বাংলাদেশে আবার এই প্রথাটা আছে যে আসলে এক এক সরকার আসলে এক এক জিনিসের নাম এক এক রকম হয়ে যায়। বাট তার আগে একটা কথা বলি, এই যে একটা বাস স্ট্যান্ড, এই বাস স্ট্যান্ডটায় মানুষ যখন নামবে নেমে ওই ব্রিজ দিয়ে পার হবে। বাঙালি আমরা এত দূর দিয়ে পার হওয়ার মানুষ, আসলে উপায় নাই না পার হয়ে আসলে এদিক দিয়ে পার হওয়াটা রিস্ক। চেষ্টা করবেন ওদিক দিয়ে পার হওয়ার। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে এটা এখনো অ্যাক্টিভ হয় নাই, সচল না। অ্যান্ড এটা সচল না হওয়াতেই এইখানে যে পরিমাণ ময়লা দেখা যাইতেছে, নর্মালি হচ্ছে ফ্রাইডে অ্যান্ড স্যাটারডে এখান থেকে কিছু বাইকার্সরা হচ্ছে এখান থেকে রাইড স্টার্ট করে। অ্যান্ড ওনারাই যখন এখানে ওয়েটিংয়ে থাকে বা বসে, তখন এই ময়লাগুলা ফেলতে ফেলতে এই জায়গাটার অবস্থা এই হয়েছে। 300 ফিট রোডের আর কোনো জায়গায় এত ময়লা হয় নাই, শুধুমাত্র এই জায়গাটাই এরকম ময়লা হয়েছে। এটা আমাদের বাইকারদের জন্য একটা শেম, লজ্জার বিষয় যে আমরা বাইকাররা এখানে একত্রিত হই অ্যান্ড এইভাবে জায়গাটাকে ময়লা করি। অ্যান্ড সিটি কর্পোরেশন বা যারা এটার দায়িত্বে আছে 300 ফিটের, তাদেরকেও বলতে চাই যে আসলে এই জায়গাটা এরকম ময়লা হয়েছে অথচ আপনাদের চোখে কি পড়ে নাই? আর চোখে যদি পড়ে থাকে তাহলে এটা কি পরিষ্কার করা উচিত ছিল না? মিটিং মিছিল হইলে ওইটা নিয়ে আমরা একদম লেগে যাই, কিন্তু প্রত্যেক দিন আমরা যে নিজেরা এরকম ময়লা করতেছি এই ব্যাপারটা কি আমাদের চোখে আসলে পড়ে না? এই হলো ব্যাপার। যাই হোক, চলেন আমরা আজকে একটু স্পিডে রাইড করব, এই জন্য এই রোডটাতে আসা। আর যেহেতু উত্তরাতেই আছি, কাছে হয়, এজন্য চেষ্টা করি এই রোডে মাঝে মধ্যে একটু ঢুকে পড়ার। 2:04 বাজে, 3টার দিকে কাজ আছে, 1 ঘন্টা সময় হাতে আছে। চলেন তাহলে একটু রাইড হয়ে যাক। অ্যান্ড কাঞ্চন সেতু হচ্ছে কত কিলোমিটার? 11.6 কিলোমিটার এখান থেকে। তার মানে আমরা 10 কিলোর একটা রাইড অনায়াসেই দিতে পারবো। বিসমিল্লাহির রহমানির রহিম। চলেন তাহলে রওনা হই। এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে এমন একটা রাস্তা, যেই রাস্তায় এই যে এরকম স্পিডে গাড়ি চলে, বাইক চলে। পেছনের গাড়িটা হর্ন দেওয়াতে আমি ভাবছি ও আমার একদম লেগে আছে আমার সাথে, বাট না, ওই যে ওই গাড়িটা হর্ন দিচ্ছিল। দেখেন আমি MP15 নিয়ে ওই R15টাকে ধরতে পারি কিনা। ও নর্মালি চালাইতেছে, ও কিন্তু আমার কাছ থেকে দূরে ভাগার চেষ্টা করতেছে না। অ্যান্ড দেখেন আমার স্পিড হচ্ছে মোটামুটি 111, অ্যান্ড আমার পেছনে পুলিশের গাড়ি। আমার স্পিড 111, আমার পেছনে পুলিশের গাড়ি, অ্যান্ড পুলিশের গাড়ি বামে ঢুকে যেতেছে। আমি জাস্ট 100 স্পিড তুলে এই জিনিসটা আপনাদের বুঝাইতে, এই পুলিশ ওদিকে ঢুকে যেতেছে। 100 স্পিড তুলে ওইটাই বুঝাইতে দিয়েছিলাম যে দেখেন সব গাড়ি কিন্তু এরকম স্পিডেই চলে, এমন না যে সবাই আস্তে চলে আমি জোরে চলি। এই রাস্তাটা আসলে ওইভাবে বানানো হয়েছে। এই একটা রাস্তা বললাম না, এই রাস্তার মধ্যে ভাই যে বাইক নিয়ে আসেন, সেটা যত সিসিরই হোক না কেন, বাংলাদেশ সিসি সেগমেন্টের মধ্যে যতটুকু পারমিটেড, কোনোটাই এই রোডে আসলে ওই পাওয়ার মানে কম মনে হয়। মনে হয় যে আরেকটু পাওয়ার হলে ভালো হতো। এই রোডের জন্য সুপার বাইক ঠিক আছে। এরকম একটা রাস্তা হয়ে গেছে, এই রাস্তাটার মধ্যে কিন্তু মানে কমার্শিয়ালি রেসিংয়ের আয়োজন করা যায় যদি চায় আর কি। যেমন বিভিন্ন দেশে হচ্ছে না, MotoGP হচ্ছে, আমাদের দেশেও এরকম একটা রাস্তা আছে ড্র্যাগ রেস করার জন্য চাইলে। কিন্তু না, ধর আমাদের দেশে তো রেসিং ট্র্যাকই নাই যেখানে প্র্যাকটিস করবে মানুষ। রেসিং ট্র্যাক হওয়াটা কিন্তু জরুরি, জানেন? এটা একটা নাগরিক অধিকারের মধ্যে, বাইকিং নাগরিকত্ব অধিকারের মধ্যে পড়ে। আমি বলতে গেলে বলতে পারি এটা বাংলাদেশে অনেকের কাছেই অনেক টাকা আছে, অনেকের কাছে অনেক টাকা আছে, এরকম রিসোর্ট বানিয়ে ফেলতেছে, ওইটাতে তো ইনভেস্ট করতে পারতেছে, তাই না? এরকম আসলে 2টা রিসোর্টের জায়গায় একটা রেসিং ট্র্যাক আশা রাখি হয়ে যায়। বা বাংলাদেশে এমনও বড় বড় রিসোর্ট আছে যেখানে একটা জায়গায় হচ্ছে একটা রেসিং ট্র্যাক হয়ে যায়। আমার মনে হয় যে বাংলাদেশে গাজীপুর বা যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত জায়গার দাম কম আছে, ওইখানে একটা রেসিং ট্র্যাক হওয়া দরকার। আমরা যাব, আমরা গিয়ে প্র্যাকটিস করব ওইখানে, একদম সেফটি গিয়ার টিয়ার এগুলা পরে
দেন প্র্যাকটিস, একটা মনের একটা শান্তি আছে না। দেখেন একটা রেসিং ট্র্যাক যদি হয়ে যায় তাহলে যে রাস্তার উপরে হয়তো বা ওই চাপটা কমে আসবে। এখন যেমন রাস্তার মধ্যে মানুষ উল্টা পাল্টা ভাবে চালায় এবং বিভিন্ন রকম আজে বাজে ঘটনাগুলা ঘটতেছে, একটা ট্র্যাক যদি হয়ে যায় ওইখানে গিয়ে মানুষ বুঝতে পারবে যে আসলে রিয়েল রেসিংটা কি জিনিস, রিয়েল রেসিং কতটুকু সেফটি নিয়ে করতে হয়, অ্যান্ড এটা যে একটা গেম এটা মানুষ বুঝতে পারবে। শুধু যে ঝুঁকি নেয় এই রেসিং না, এই জিনিসটাও মানুষ আমার মনে হয় বুঝতে পারবে। আমার মনে হয় যে বাংলাদেশে একটা রেসিং ট্র্যাক আসলে খুব বেশি জরুরি, একটা না একাধিক জরুরি, বাট প্রথমে একটা হওয়া জরুরি। কিন্তু আমাদের আশপাশের দেশে এত কিছু হয়ে গেছে। এই দেখেন পুলিশরা মাত্র আসতেছে, এই যে ওনারা এখানে এসে এখন এখানে চেকপোস্ট বসাবে, এর আগে আমি পার হয়ে গেছি। ওয়াও ফা, যাই হোক রেসিং ট্র্যাক হইলে ভালো, না হইলেও কোনো সমস্যা নেই। চলেন, আজকে রাস্তাটা মোটামুটি ভালোই ফাঁকা আছে, অ্যান্ড মানে অনেক বেশি ফাঁকা। দেখেন না আমার সামনে কি কিছু দেখা যাইতেছে, এরকম ফাঁকা 300 ফিট সচরাচর পাওয়া যায় না। অ্যান্ড এরকম ফাঁকা রাস্তায় একটা মুশকিল কি জানেন, এরকম ফাঁকা রাস্তায় বাইকের স্পিড উঠতে চায় না, কারণ এই ফাঁকা রাস্তায় বাতাস অনেক ভারী থাকে, মানে বাতাস চলমান থাকে না, স্থির থাকে। অ্যান্ড বাতাসের ফ্লো যদি কোনো দিকে থাকে ওইটা তো কাজ করেই, এগুলা মিলায় এই ফাঁকা রাস্তায় স্পিড উঠতে চায় না। যখন কোনো রাস্তায় সব গাড়ি একদিকে যেতে থাকবে, যেমন এয়ারপোর্ট রোডে আমরা যখন চালাই সব গাড়ি একদিকে যেতে থাকে, তখন হচ্ছে বাতাসের একটা ফ্লো থাকে ওই দিকে, অনুকূলে বাতাস থাকে, এই কারণে ইজি বের হয়ে যাওয়া যায়, মানে ইজি আগায় যাওয়া যায় বাতাসের দিকে। একটা ঘটনা শুনেন, আমি কক্সবাজার থেকে ঢাকা একবার আসছিলাম, এটা অনেক আগে, তখন আমি ছোট। অ্যান্ড আমি ভাবছি কক্সবাজার রোড তখন এত বড় রোড ছিল না, চিটাগাং কক্সবাজার রোড এত বড় রোড ছিল না, বা ঢাকা চিটাগাং রোডও এত বড় রোড ছিল না। ধুমায় ফুল ছটল দিয়ে বাইকে, বিশ্বাস করবেন কিনা আমি জানি না, 65, 70, 75-এর উপরে বাইক উঠে না। এক হলো রাস্তায় স্মুথ না, দুই হলো মানে বাতাসের চাপ, রাস্তায় কোনো গাড়ি নাই, খালি আমরাই চলি। দুপুরবেলা ওরকম বাস টাসও ছিল না কক্সবাজার রোডে। কিন্তু যেই আমরা ঢাকায় এসে ঢুকলাম, অ্যান্ড ঢাকায় এসে যখন এয়ারপোর্ট রোডে আমরা মোচার দিছি, দেখি 100 ক্রস। তখন আগের টেকনোলজির বাইক আমি চালাইতাম, হাঙ্ক যদিও যথেষ্ট পরিমাণ ভালোই একটা বাইক ছিল। হাঙ্কের প্রথম মডেলটা, আমি বলতেছি 2009-10-এর কাহিনী, মানে 16 বছর আগের কাহিনী। তখন আমি কক্সবাজার চলে গেছিলাম বাইক নিয়ে, আরও অনেক জায়গায় গেছি তার আগেও। দেখা গেছে আমাদের একটা বাইকিং গ্রুপ ছিল 8-9 জন, আমরা একসাথে রেগুলারই রাতে রাতে ঘুরতাম গুলশান এন্ড বিভিন্ন জায়গায়। তখন তো দেশের পরিস্থিতি এমন ছিল না, অন্যরকম ছিল, আর ইয়াং মানে এই ছিল ব্লু ব্লাড বলতে গেলে। তো তখন এত কিসের ভয়, এই সেই এত কিছু চিন্তা করতাম না, ফ্যামিলি ছিল, কিছু হইলে দেখবে তারা, ব্যাপারটা এমন ছিল। ওই টাইমে প্রচুর এরকম ঘোরাঘুরি হইতো রাতে, কিন্তু এখন তো রাতে আসলে ঘোরাঘুরি অনেক কমায় দিছি, আর সবাই আসলে কাজে টাজে ব্যস্ত হয়ে গেছে। দেখা যায় আমি একটু ভিডিও টিডিও করি, ঘুরি টুরি, ভাল লাগে, বাট সবাই এত ব্যস্ত হয়ে গেছে যে আসলে ওইভাবে রাতে বের হওয়ার মতো লোকজন এখন পাওয়া যায় না। আর বের হইলেও দেখা যায় গাড়ি টাড়ি নিয়ে বের হয়, বাইকে ওইভাবে রাতে বের হওয়া হয় না। অ্যান্ড আরেকটা ঝামেলা যেটা হয়ে গেছে, আমাদের ক্যামেরাগুলো আসলে রাতে শ্যুট করার জন্য অতটা উপযুক্ত না, তো যেই কারণে আরও হচ্ছে আমাদের রাতে বের হওয়ার কারণটা নাই হয়ে গেছে আর কি। যাই হোক, চলেন আবার আমরা এই পাশের রাস্তা দিয়ে যাই। অ্যান্ড চেকপোস্টে দুপুরবেলা খুব একটা থাকে না, এই জন্য একটু শান্তিতেই চালানো যায়। অ্যান্ড এমটি কীরকম স্পিড ডেলিভারি দিতে পারে এটা আমরা একটু দেখি। 5 নাম্বার গিয়ারে এমটির পাওয়ারটা কোন জায়গায় গিয়ে শেষ হয় আমরা একটু বোঝার চেষ্টা করি। 102, 5, 6, 7, এখন তো ডাউনে তো এমনি স্পিড বাড়বে, বাট না, ডাউনে সবার স্পিডই বেশি থাকে, রিস্ক নেওয়া যাবে না, ধীরে সুস্থে করতে হবে যা কিছু করার। প্রচুর উইন্ড ব্লাস্ট হইতেছে, যেটা R15-এ ভুলেও লাগতো না শরীরে। এরকমই 103, 4 এরকমই উঠবে। আর যদি আমরা 6 গিয়ারে যাই তাহলে দেখি কি অবস্থা। 6 গিয়ারে যাওয়া মাত্র পাওয়ার এমনিতে একটু কমে যাবে। আর দেখেন 100 উঠতেই ঝামেলা হইতেছে, কারণ আজকে বাতাস অনেক ভারী, ঠান্ডা বাতাস, আর সবার স্পিডই মোটামুটি 90 আপ। যদিও এই রাস্তায় সর্বোচ্চ স্পিড গতিসীমা হচ্ছে গাড়ির জন্য 80, এটাই সবচেয়ে বেশি, কিন্তু এখানে 90 আপ মোটামুটি সবার স্পিড। আমরা আরেকবার ট্রাই করি। MT-15-এর ট্যাঙ্ক এত ছোট, মিটারটা এত কাছে যে আসলে সামনে দেখতে গেলে মিটার দেখা যায় না, মিটার দেখতে গেলে সামনে মনে হয় যে রাস্তা দেখতেছি না, এরকম। আরেকটা MT-15
ভাই আজকে বাতাস অনেক ভারী। 6 নাম্বার গিয়ারের চেয়ে তো মনে হয় যে 5 নাম্বার গিয়ারে স্পিড ইজি উঠতেছিল। 6 নাম্বার গিয়ারে দেখেন মানে তেল কম খরচ হবে কিন্তু স্পিড ডেলিভারি কম দেয়। 5 নাম্বার গিয়ারে যেমন তেলও বেশি খরচ হবে অ্যান্ড স্পিড আপনাকে ডেলিভারি দিবে বেশি। 101, 6, একটু লিন হই, 9, 11, 12, 13, 14 পর্যন্ত, 15 পর্যন্ত, এখানে 16তে হিট করতেছে, 17, 18 পর্যন্ত মোটামুটি নিতে পারতেছে। বাট MT-15 স্পিড এইটা না। MT-15 ইজিলি আপনাকে 125 থেকে 30 পর্যন্ত প্রায় ডেলিভারি করতে পারবে, কিন্তু এত সুন্দর রোডও পারতেছে না আজকে। এটার কারণ কি? এটার কিছু কারণ আছে। আমার বাইক মেনটেনেন্স অত হাইলি করা নাই, মানে টপ স্পিডের জন্য যে মেনটেনেন্সটা দরকার ওইটা করা নাই। যেমন চেইনের অ্যাডজাস্টমেন্ট, প্রপার চাকার প্রেশার মানে টায়ার প্রেশার, এগুলা যদি দেয়া থাকে তাহলে স্পিড আর একটু ভালো ডেলিভারি দিতে পারবে বাইক। তবে সব কিছুর পর একটা কথাই বলবো, বাইকের টপ স্পিডের চেয়ে বড় কথা হচ্ছে বাইক 100 উঠলেই চলে বাংলাদেশের জন্য। অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে টপের চেয়ে খুব বেশি জরুরি হচ্ছে ইনস্ট্যান্ট পিক আপটা। যে জিনিসটা এই বাইকের মধ্যে আছে, মোটামুটি 100 পর্যন্ত বা 110 পর্যন্ত আপনি যদি কাউকে ওভারটেক করতে চান ওই পাওয়ারটাও খুব ভালো ডেলিভারি দিতে পারবে। যেমন 6 নাম্বার গিয়ারে দেখলেন না স্পিড 100 পার হইতে কষ্ট হইতেছে, অথচ আমি যদি 4 নাম্বার গিয়ারে নেমে আসি, আমার বাইক এখন আছে 4 নাম্বার গিয়ারে অ্যান্ড 40-এর মধ্যে আমার স্পিড। এবার দেখেন 4 নাম্বার গিয়ারে ওর স্পিড ডেলিভারিটা দেখেন কি ফাস্ট উঠতেছে। দেখেন মানে 6-এর চেয়ে 4-এ টর্ক বেশি পাওয়াতে ইঞ্জিনের সাউন্ড অ্যান্ড দেখেন 100 সুন্দর উঠে গেছে 104 পর্যন্ত। 5 নাম্বার গিয়ারে আরেকটু স্লো উঠবে, 6 নাম্বার গিয়ারে আরেকটু স্লো উঠবে। এই জন্য যদি আপনি টপ ট্রাই করতে চান তাহলে প্রত্যেকটা গিয়ারে ওটার একদম টপ এন্ড পর্যন্ত নিয়ে তারপরে যদি শিফট করেন তাহলে টপ স্পিড আপনি তাড়াতাড়ি গেইন করতে পারবেন। কিন্তু ভাই শুরুতেই তো বললাম বাংলাদেশে কোনো রেসিং ট্র্যাক নাই, বাংলাদেশে কোনো ড্র্যাগ রেসের ট্র্যাক নাই, তো আসলে টপ স্পিড দিয়ে করবেন কি? আপনি এই খেলা দেখাবেন কারে? অ্যান্ড এই খেলা দেখাতে গিয়ে অনেক লোকের অনেক বড় বড় ক্ষতি এবং অনেকে দুনিয়া ছেড়েও চলে যেতেছে। তাই আমি একটা রিকোয়েস্ট করব, এই ধরনের খেলা খেলার দরকার নাই ভাই। আমরা যারা বাইক রিভিউয়ার আছি, বাইক রিভিউ করি, আমরা আমাদের রিভিউর স্বার্থে অনেক রকম অনেক কিছুই করি, বাইক অনেকভাবে টেস্ট করি। ভাই এই টেস্টগুলো তো করি যারা আমাদের ভিডিও দেখে অডিয়েন্স, তাদের জন্যই। এখন আপনারা অযথা আবার এগুলা করতে যায় কি দরকার ভাই? আমার মনে হয় দরকার নাই। রিস্ক নেওয়ার জন্য তো আমরা আছি, তাই না? সীমান্তে দেখবেন বর্ডারে যারা গার্ড আছে তারা দেশ রক্ষার্থে নিজের প্রাণ রিস্কে রেখে আমাদেরকে রক্ষা করতেছে। তা আমরা বাইকের পারফরমেন্স তো দেখতেছি, চেক করতেছি ভাই, দিতেছি তো চেক করে। অযথা আপনারা টেস্ট করতে যায় ভাই একটা বিপদের সম্মুখীন হয়েন না। আসি আমরা অনেক বছর ধরে করতেছি অ্যান্ড আসলে অনেক রকম অনেক বাজে জিনিসও দেখতেছি। তো অনেকের ভ্লগারদের প্রতি একটা আক্রোশও থাকে যে আরে ও তো এত পারলো না, আমি ওর চেয়ে বেশি পারছি। একটা কথা বলি ভাই লাস্টে, আমরা যারা ভ্লগার আছি, শুনতে খারাপ শোনা গেল এটা বলবো, আমরা যাই করি না করি এটার পেছনে একটা বেনিফিট থাকে, আমরা ইনকাম করি এই লাইন থেকে। তো আমাদের এই কষ্টটা বা আমাদের এই রিস্ক নেওয়াটা কাজে দেয়, সাজে। কিন্তু আপনি কোনো কিছুই করতেছেন না, ইনকাম না, কিছু না, আপনি এই রিস্কটা নিতেছেন নিজের খায়া বনের মোষ তাড়ানো। মানে একটা বাইকও নষ্ট করতেছেন নিজের এবং নিজের জীবনের ঝুঁকিও নিজে নিতেছেন। তো ঘরের খেয়ে বনের মোষ তাড়ানোর কোনো দরকার আসলে এটা বুদ্ধিমানের কাজ না। এই জন্য এত পারফরমেন্স টেস্ট, এত রিস্ক এগুলা নিয়েন না ভাই। এগুলার জন্য আমরা আছি, আমাদের উপরে ছেড়ে দেন। যাক, আমরা আজকের ভিডিও থেকে বিদায় নিব, যেহেতু আমরা 300 ফিট রোড থেকে বের হয়ে আসছি। যদি আজকের এই ভিডিওতে কোনো কিছু ভালো লাগে ছোটো করে একটা লাইক দিয়ে দেন, চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করে হয়ে যায় আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন, আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। এই কত গুড়ি গুড়ি পাথর, এইগুলা কি দেখেন না? সিটি কর্পোরেশন এরকম একটা রাস্তায় কর্নারিং এরিয়াতে এত নুড়ি পাথর পড়ে আছে। এখানে তো বিশেষ করে অন্য কারো কোনো ঝামেলা না হলেও বাইকের ঝামেলা খুব বেশি হওয়ার পসিবিলিটি আছে। খুব
মানে নিয়ম কানুনে খুব বাজে অবস্থা চলতেছে রে ভাই। যাই হোক, তারপরে আমাদের চিল থাকতে হবে। চিল ব্রো, পিস। Check the mic and make sure it sound right, boys.